বিয়ের পর জোরপূর্বক সাজত্য করা এটা এমন একটা অপরাধ বিচার ব্যবস্থায় যাকে অপরাধ বলে মনেই করা হয় না, কিন্তু আমাদের সমাজে লাখো নারী এই অপরাধের ভুক্তভোগী। কেউ কেউ তো মনে করে জোরপূর্বক ইন্টিমেট হওয়াটাই নাকি স্বামীদের অধিকার। আজকের গল্পটা এমনই এক সাইকোকে নিয়ে যে তার স্ত্রীর দেহকে পেতে সমস্ত সীমা পার করতে পারে। এমনকি সে তার ওয়াইফের ইচ্ছের বিরুদ্ধে রোজ ভোগ করত তার দেহ। তবে হঠাৎ করেই এক রাত্রে উধাও হয়ে যায় মেয়েটা। আর তারপর থেকে যা হয় তা আপনাকে বারবার ভাবতে বাধ্য করবে। কি হয়েছিল মেয়েটার সাথে সেটা নিয়ে জানতে হলে আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে চলুন আর স্কিপ না করে এই শ্বাসরুদ্ধকর গল্পটা রিক্যাপ করা যাক। মুভির শুরুতেই আমাদের এক বৃষ্টি ভেজা রক্তাক্ত রাত দেখানো হয়, যেখানে একটা ফ্ল্যাটের বাথরুমে একজন রক্তাক্ত অবস্থায় পড়ে আছে আর বাইরে একটা মেয়েকে কেউ অজ্ঞান অবস্থায় টেনে নিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর ফ্ল্যাটটি থেকে নির্মম নির্যাতনের আওয়াজ শোনা যায়। প্রতিবেশীরা আওয়াজ শুনে পুলিশ ডাকে। কিছুক্ষণের মাঝে পুলিশও চলে আসে। তারা এই ফ্ল্যাট থেকে কার্তিক নামের একজনকে গ্রেফতার করে। আসলে এই গল্প শুরু হয় বেশ কয়েক বছর আগে থেকে। কার্তিক আর নেহা বিবাহিত কাপল। তবে কার্তিক নেহার অনিচ্ছে সত্ত্বেও তার দেহের উপর অধিকার খাটায়। কার্তিকের কাছে বিয়ের অর্থই যেন মেয়েটার শরীর এখন তার নিজস্ব সম্পদ। সে যেভাবে চাইবে সেভাবেই ব্যবহার করতে পারবে। আর নেহা, সে তো চুপচাপ স্বভাবের শান্ত স্কুল শিক্ষিকা। সে কাজের বাইরে কারো সাথেই তেমন কথাও বলে না। নেহার বিয়ে হয়েছে বেশ কয়েক বছর আগে। তাই একদিন তার কলিগ তাকে জিজ্ঞাসা করে, তোমার বিয়ের তো বেশ কয়েক বছর হলো, সুখবর দেবে কবে? কথাটা শুনেই নেহার মুখের রং পাল্টে যায়। নেহার স্বামী কার্তিক একটা কোম্পানিতে জব করে। তবে সে এতটাই সাইকো যে সে অফিসে বসেও নেহার ছবি দেখে আর আজে বাজে ভাবতে থাকে। কার্তিকের বস রাধিকা বিষয়টা খেয়াল করে। সে কার্তিককে অফিসে ডেকে চাকরি থেকে বের করে দেওয়ার ভয় দেখায়। তবে কার্তিক আগে থেকেই তার বসের সাথে এক অফিস কলিগের অন্তরঙ্গ অবস্থার ভিডিও বানিয়ে রেখেছিল। সে ভিডিওটা দিয়ে তার বসকে ব্ল্যাকমেল করে এবং অফিসেও নিজের মন মর্জি চালায়। এতে তার বসও তাকে ভয়ে কিছুই বলতে পারে না। রাত্রে কার্তিক তার ফ্রেন্ডদের সাথে বারে যায়। সেখানে একটা মেয়ে তার কাছে আসার ট্রাই করলে সে সবার সামনে মেয়েটাকে থাপ্পড় মারে। তার আরেকটা ফ্রেন্ড তাকে বোঝাতে গেলে কার্তিক তার সাথেও মিসবিহেভ করে। তখন কার্তিকের আরেক ফ্রেন্ড টিটকারি মেরে বলে, পুরুষ যখন ঘরে শান্তি পায় না তখন বাইরে এভাবেই ফ্রাস্ট্রেশন বের করে। কার্তিক কথাটা শুনে অনেক রেগে যায়। সে তার বন্ধুকে অনেক মারে এবং বলে, আমি একজন ভালো স্বামী, আমি আমার বউকে অনেক ভালোবাসি, ওর সম্পর্কে কিছু বললে মেরে ফেলে দিব। কার্তিকের ব্যবহারে মনে হয় তার থেকে ভালো স্বামী পাওয়াই যেন অসম্ভব। তবে নেহা তো জানে কার্তিক আসলে কোন লেভেলের চিজ। কার্তিক বাসায় ফিরে বেশ কয়েকবার কলিং বেল বাজানোর পর তাদের কাজের মেয়ের রানী দরজা খুলে দেয়, যেটা দেখে কার্তিক অনেক ক্ষেপে যায়। নেহা মূর্তি বানানোর ভান করে ঘরে বসেছিল। কার্তিক নেহাকে বেশ কয়েকবার ডাক দেয়, তবে নেহা তবুও পাত্তা দেয় না। কার্তিক নেহাকে বারবার আইস প্যাক দিতে বলে। নেহাকে উঠতে না দেখে কাজের মেয়ের রানী আইস প্যাক এগিয়ে দেয়। কার্তিক আইস প্যাকটা নিলেও কয়েকবার মাথায় ঠেকিয়ে চেলে ফেলে দেয়। এরপর একটা সিগারেট ধরিয়ে নেহাকে ডেকে অ্যাশট্রেটা দিতে বলে। তবে নেহা তবুও ওঠে না। তাই কার্তিক বুদ্ধি করে বলে, তুমি যদি এখন অ্যাশট্রেটা এনে দাও তাহলে আজকে ঘরে একা ঘুমাতে পারবে। কথাটা শুনে নেহা জলদি উঠে অ্যাশট্রে খোঁজা শুরু করে। তবে আশেপাশে কোথাও সে অ্যাশট্রে খুঁজে পায় না। তাই সে তার রুমে খুঁজতে যায়। রুমে সে অ্যাশট্রেটা খুঁজে পায়। তবে সেটা নেওয়ার আগেই সেখানে কার্তিক চলে আসে। কার্তিক নেহাকে দেওয়ালের সাথে আটকে বলে, তোমাকে আমি এতবার ডাকলাম, উঠলে না, আর একা রুমে থাকার কথা শুনেই দৌড়ে চলে আসলে। এটা বলে সে নেহার মুখে সিগারেটের ধোঁয়া ছাড়ে। এরপর কার্তিক আস্তে আস্তে নেহার হাতটা উঁচু করে আর সেখানে গৌতম নামের ট্যাটুটা বারবার দেখতে থাকে এবং বলতে থাকে। কার্তিক যতবার গৌতম নামটা উচ্চারণ করছিল নেহা ভয়ে আরো জড়সড় হয়ে যাচ্ছিল। এক পর্যায়ে কার্তিক রাগে নেহার হাতটা সিগারেট দিয়ে পুড়িয়ে দেয়। এখানে আমরা নেহার ছোটবেলার ফ্ল্যাশব্যাক দেখতে পাই। আসলে নেহার বাবা মা ছোটবেলায় মারা গেছিলেন। তার নানি তাকে মানুষ করে
আর গৌতম নেহার ছোটবেলার বন্ধু। তারা স্কুল লাইফ থেকেই একে অপরকে অনেক ভালোবাসতো। একসাথে তাদের ছোটবেলা অনেক ভালো কেটেছে। তবে একদিন হঠাৎ করেই নেহার নানিও মারা যান। সিন আবার বর্তমানে আসে। পরের দিন সকালে নেহা স্কুলে যাওয়ার জন্য রেডি হয়। এরপর সে রানীকে তার লাঞ্চ বক্স গুছিয়ে দিতে বলে। রানী জানায় তার আরো 2 মিনিট সময় লাগবে। তবে কার্তিক কথাটা শুনে রেগে যায় এবং রানীর উপর চিৎকার চেঁচামেচি শুরু করে। তাই পরিস্থিতি সামলাতে নেহা জানায় সে আজ লাঞ্চ নেবে না। নেহা কথাটা জানিয়ে বের হতেই যাবে, তখন কার্তিক নেহাকে আটকাতে ডোসা পুড়ে যাওয়ার নামে রানীকে ধরে মারতে শুরু করে। নেহা ভয়ে চুপচাপ খাবার টেবিলে গিয়ে বসে। কার্তিকও একদম ভালো মানুষের মতো একটা ডোসা বানিয়ে এনে নেহাকে খেতে দেয়। তবে নেহা খাচ্ছে না দেখে কার্তিক রেগে বলে, এটা খাও, না হলে আজ কেন কোনো দিনই স্কুলে যেতে দিব না। সমস্যা কি তোমার? তোমার কি ডোসা পছন্দ না? নেহা চুপচাপ বসে থাকে। এরপর কার্তিক বলে, আচ্ছা এখন এটা খেয়ে নাও, রাত্রে তোমার পছন্দের লাড্ডু এনে দিব। তবুও নেহা খায় না। এটা দেখে কার্তিক আরো রেগে যায়। তবুও সে মিষ্টি ভাবে বলে, তুমি কি খাবে নাকি আমি খাইয়ে দেব? কিন্তু নেহা কার্তিককে সুযোগ না দিয়ে ভয়ে ভয়ে খেতে শুরু করে দেয়। কার্তিক নেহাকে এমন কাঁদতে কাঁদতে খেতে দেখে বলে, আমার মাঝে কি কমতি আছে? তুমি যাকে ভালোবাসো আমি তার থেকেও ভালো দেখতে। সে তো একটা লুজার। এতদিনে হয়তো তোমায় ভুলে বিয়েও করে নিয়েছে। আর এদিকে আমায় দেখো, আমি আমার ভালোবাসার মানুষকে জয় করেছি। এটা বলে কার্তিক খাবার টেবিল থেকে উঠে চলে যায়। আর নেহা সেখানেই বসে কাঁদতে থাকে। খাওয়া শেষে স্কুলের জন্য বের হতেই তার গেটে আবার কার্তিকের সাথে দেখা হয়। কার্তিক নেহাকে স্কুলে ড্রপ করে দিতে চায়, তবে নেহা বারণ করে। কিন্তু কার্তিক আবার রেগে যাওয়াতে নেহা গাড়িতে বসতে বাধ্য হয়। কার্তিক পুরো রাস্তা নেহাকে বাজেভাবে দেখতে থাকে। এরপর স্কুলের সামনে এসে গাড়ি থামায়। নেহা গাড়ি থেকে নামতে গেলে কার্তিক নেহাকে আটকে দেয়। তারপর গাড়ি লক করে গাড়িতেই জোরপূর্বক ইন্টিমেট হয়। সে এক কথায় নেহাকে করে। সে নেহাকে এতটাই বাজেভাবে নির্যাতন করে যে নেহা গাড়ি থেকে নেমে ঠিকভাবে হাঁটতে পর্যন্ত পারছিল না। স্কুলে ঢুকে নেহা সোজা ওয়াশরুমে চলে যায়। বিষয়টা নেহার কলিগ খেয়াল করে। সে নেহার পিছু পিছু ওয়াশরুমে যায়। সে নেহাকে ওয়াশরুমে একা একা কাঁদতে দেখে অবাক হয়ে যায়। নেহার কলিগ হঠাৎ খেয়াল করে নিচে রক্তমাখা টিস্যু পড়ে আছে। সে বুঝতে পারে নেহার সাথে বাজে কিছু হয়েছে। তাই সে নেহাকে কি হয়েছে জিজ্ঞাসা করে। তখন নেহা বলে, কার্তিক আমার জীবন নরক বানিয়ে ফেলেছে। নেহার এমন অবস্থা দেখে নেহার কলিগ নেহাকে হসপিটালে নিয়ে যায়। হসপিটাল থেকে নেহার কলিগ নেহাকে আবার তার বাড়িতে ড্রপ করে। সে নেহার সাথে নেহার বাড়ি যেতে চাইলে নেহা বারণ করে। এরপর বাড়িতে ফিরে সে বিছানায় শুয়ে মন খুলে কাঁদে। আমরা আবার নেহার ফ্ল্যাশব্যাক দেখতে পাই। নেহার নানি মারা যাওয়ার পর নেহাকে তার মামা তার কাছে থাকতে নিয়ে আসে। তবে আসার আগে গৌতম নেহাকে কথা দেয় সে বড় হয়ে একদিন ঠিক নেহার সাথে দেখা করতে আসবে। নেহার মামিও মারা গেছিলেন। এদিকে নেহা কখনোই গৌতমকে ভুলতে পারেনি। সে গৌতমকে বাসার সামনের একটা দোকানের টেলিফোন দিয়ে কল করত। এভাবেই তাদের সম্পর্ক চলতে থাকে। দেখতে দেখতে নেহা কলেজে উঠে যায়। একদিন নেহার সাথে দেখা করতে কলেজে গৌতম আসে। গৌতমকে দেখে নেহা অনেক খুশি হয়। গৌতম জানায় তার ফ্যামিলি বিজনেসে তার আত্মীয়রা ধোঁকা দেওয়ার পর গৌতমের বাবা বেশ অসুস্থ হয়ে পড়েছে। আর তার চিকিৎসার জন্য গৌতমরা এখন এখানেই থাকবে। এরপর থেকেই গৌতম এবং নেহার সম্পর্ক আরো ভালো হতে শুরু করে। তারা একসাথে সময় কাটাতে শুরু করে। নেহা গৌতমের পরিবারের সাথে দেখাও করে। আর রিলেশনে থাকাকালীন নেহা গৌতমের নামে একটা ট্যাটু করেছিল। সিন আবার প্রেজেন্টে আসে। নেহা কাঁদতে কাঁদতে বিছানায় ঘুমিয়ে গেছিল। রাত্রে কার্তিক বাড়ি ফিরে নেহাকে ঘুমিয়ে থাকতে দেখে। কিন্তু সে নেহাকে না ডেকে তার পাশেই একটা চেয়ার টেনে বসে সিগারেট ধরায়। সিগারেটের গন্ধে নেহার ঘুম ভেঙে যায়। সে তার পাশে কার্তিককে বসে থাকতে দেখে ভয়ময় উঠে বসে। কার্তিক নেহাকে উঠতে দেখে তার দিকে লাড্ডু এগিয়ে দেয়। সে নেহাকে লাড্ডু খেতে বললে নেহা খেতে চায় না। কার্তিক নেহার না বলাতে এতটাই রেগে যায় যে সে লাড্ডু মেঝেতে ফেলে তার উপর লাফিয়ে লাড্ডুগুলোকে গুঁড়ো গুঁড়ো করে। এরপর নেহার কাছে এসে বলে, বাবা বলেছিল বিয়ে হলে তুমি আমায় ভালোবাসবে।
তাহলে তুমি আমায় ভালোবাসো না কেন? নেহা বেশ তিক্ততা নিয়ে বলে, তোমাকে ভালোবাসবো? তুমি মরে গেলেও তো আমি কাঁদবো না। কার্তিক কথাটা শুনে কেঁদে দেয়। সে কাঁদতে কাঁদতেই বলে, তুমি আমায় ভালোবাসো না কেন? তখন নেহা বলে, মারলেই বা জোর করে শারীরিক সম্পর্ক করলেই ভালোবাসা হয় না। গৌতম আমার জীবনে থাকুক আর না থাকুক, আমি কেবল ওকেই ভালোবাসি। কথাটা শুনে কার্তিক আরো রেগে যায়। সে রেগে পাগলের মতো ব্যবহার শুরু করে। কার্তিক নেহার কাছে গিয়ে বলে, আমি মারা গেলেও কাঁদবে না? এদিকে তোমাকে ছেড়ে যাওয়া ছেলেটার জন্য ঠিকই কাঁদছো। এবার তো তোমায় আমাকে ভালোবাসি বলতেই হবে। ভালোবাসি বলো। কার্তিক বারবার নেহাকে ভালোবাসি বলতে বলে, তবে নেহা বলে না। তাই কার্তিক রুমের জিনিসপত্র ভাঙচুর শুরু করে। সে ঘরের জিনিসপত্র দিয়ে নিজেকে আঘাত করতে শুরু করে। নেহা কার্তিককে এমন রক্তাক্ত অবস্থায় দেখে ভয়ে অজ্ঞান হয়ে যায়। নেহা কেমন হঠাৎ অজ্ঞান হতে দেখে কার্তিক ভয় পেয়ে যায়। সে ডাক্তার ডাকে। কিছুক্ষণ পর ডাক্তার এসে জানায়, নেহা স্ট্রেসের কারণে অজ্ঞান হয়ে গেছে। কিছুক্ষণ বিশ্রাম নিলে সে ঠিক হয়ে যাবে। ডাক্তার কার্তিকের মাথায় এমন রক্ত দেখে আঘাতের কারণ জিজ্ঞাসা করে। কার্তিকও নির্লজ্জের মতো বলে, সে ভালোবাসা প্রমাণ করতে গিয়ে আঘাত পেয়েছে। ডাক্তারে কলিযুগের দেবদাসকে দেখে আর কিছুই বলতে পারে না। নেহার জন্য প্রেসক্রিপশন না লিখলেও ডাক্তার কার্তিকের জন্য একটা প্রেসক্রিপশন লিখে দেয়। শেষ রাত্রের দিকে নেহার জ্ঞান ফিরে। নেহা জ্ঞান ফিরে বাইরে এসে অবাক হয়ে যায়, কারণ কার্তিক বাইরে অনেক কাঠ জড়ো করে রেখেছিল। কার্তিক নেহাকে দেখে কাঠের উপর ডিজেল ঢেলে তার উপর উঠে দাঁড়ায়। এরপর নেহার চোখে চোখ রেখে বলে, সীতা রামের জন্য আগুনে নেমেছিল, আর আজ আমি রাবণ হিসেবে আমার সীতার জন্য এই আগুনে নামবো, কারণ তোমার রাম তো গৌতম। এতটুকু বলেই কার্তিক দেশলাইয়ে আগুন ধরিয়ে দেয়। সে আগুন ধরাতে ধরাতে বারবার নেহাকে ভালোবাসি বলতে বলে। নেহাও ভয়ে ভয়ে কার্তিককে ভালোবাসি বলে দেয়। কার্তিক নেহার মুখে ভালোবাসি শব্দটা শুনে অনেক খুশি হয়। পরের দিন সকালে নেহার ঘুম ভাঙে এক রাশ ভয় নিয়ে। তবে সে বাইরে এসে খেয়াল করে বাড়িতে কার্তিক নেই। তাই তাড়াতাড়ি গোসল করে মন্দিরে আসে। আসলে সে বুঝতে পারছে না সে কি করবে, তার এখন কি করা উচিত। তাই নেহা মনকে শান্ত করে মন্দিরে আসে। তবে মন্দিরে বসেও তার বারবার কার্তিকের ব্যবহার মনে হতে শুরু করে। তাই সে মন্দির থেকে বেরিয়ে স্কুলে আসে। তবে স্কুলে ঢুকতেই নেহার হঠাৎ মনে হয় সে গৌতমকে দেখেছে। কিন্তু গৌতমকে খুঁজতে গেলে নেহার চারিদিকে কোথাও গৌতমকে খুঁজে পায় না। নেহা গৌতমকে না পেয়ে কান্নায় ভেঙে পড়ে। বিষয়টা নেহার কলিগ খেয়াল করে। সে নেহাকে কোনো রকমে শান্ত করে। এরপর নেহাকে সবকিছু খুলে বলতে বলে। তখন নেহা প্রথমবার তার পাস্ট সম্পর্কে জানায়। এখানে আমরা জানতে পারি কার্তিক আসলে নেহার মামাতো ভাই। কার্তিক ছোটবেলা থেকেই বেশ সাইকো স্বভাবের। সে নিজের জিনিসপত্রের প্রতি বেশ পজেসিভ। নেহার কার্তিকের সাথে প্রথম তার মামা বাড়িতেই দেখা হয়েছিল, আর কার্তিকের প্রথম দেখাতেই নেহাকে ভালো লেগে গেছিল। তবে নেহা প্রথম থেকেই কার্তিককে বেশ ভয় পেত। নেহার মামা নেহাকে প্রথম কার্তিকের সাথে পরিচয় করানোর সময় বলেছিল, এটা নেহা, এর সাথেই তোর বিয়ে হবে, নেহার খেয়াল রাখিস। এরপর থেকেই কার্তিক নেহাকে নিজের সম্পত্তি বলে মনে করত। সে নেহার আশেপাশেও কাউকে আসতে দিত না। সে সব সময় নেহাকে বাজে নজরে দেখত। কার্তিকের প্রতি একরাশ ভয় নিয়েই তারা একসাথে বড় হয়। একদিন নেহা গৌতমের সাথে দেখা করে বাসায় ফিরে জানতে পারে তার মামা কাজে শহরের বাইরে যাচ্ছে। কথাটা শুনে নেহার গলা শুকিয়ে আসে। তবে তার মামা তাকে টেনশন করতে বারণ করে এবং জানায় সে 2-3 দিনের মাঝেই চলে আসবে। রাত্রে খাবার সময় বাসায় কার্তিক ফেরে। তবে তাকে দেখেই বোঝা যাচ্ছিল সে কিছু একটা নিয়ে অনেক রেগে আছে। নেহার মামা কার্তিককে জোর করে খেতে বসালে খেয়াল করে কার্তিকের গায়ে অনেক মাটি লেগে আছে। তিনি মাটির কারণ জিজ্ঞাসা করলে কার্তিক জানায় বাইক নিয়ে আসার সময় কুকুরের সাথে ধাক্কা খেয়েছিল। তাই নেহার মামা বিষয়টা অতটা পাত্তা দেয় না। তবে খেতে খেতে হঠাৎই কার্তিক রান্না বাজে হয়েছে বলে রাগ দেখিয়ে খাবার চেলে ফেলে উঠে চলে যায়। রাত্রে কার্তিক নেহার কাছে একটা ভিডিও পাঠায়, যেখানে সে নেহা এবং গৌতমের জড়িয়ে ধরা একটা মোমেন্টের ভিডিও ক্যাপচার করেছে। ভিডিও শেষে সে ক্যামেরাটা নিজের দিকে করে নেহাকে বলে, নেহা, তুমি এটা কিভাবে করতে পারো? তুমি কি ভুলে গেছো তোমার ফিয়ন্সি আছে? ভিডিওটা দেখে নেহা অনেক ভয় পেয়ে যায়। সে বুঝে যায় কার্তিক সব জেনে গেছে। ভয়ে তার গলা শুকিয়ে আসে।
তবে ঘরে পানির বোতলে পানি ছিল না, তাই নেহা নিচে পানি খেতে যায়। সে ফ্রিজ থেকে বোতল বের করে পানি খেতে শুরু করে। হঠাৎ তার মনে হয় তার পেছনে কেউ আছে। সে পেছনে ফিরতেই কার্তিককে দেখতে পায়। কার্তিক তার নাক দিয়ে নেহার শরীরের গন্ধ নিচ্ছিল। নেহা ভয়ে দৌড়ে নিজের রুমে চলে আসার চেষ্টা করে, তবে কার্তিক সিঁড়িতেই তাকে আটকে দেয়। কার্তিক নেহাকে জানায় সে তাকে ভালোবাসে, তবে নেহা তো কার্তিকের ব্যবহার দেখে আরো বেশি ভয় পাচ্ছিল। কার্তিক নেহাকে জিজ্ঞাসা করে, আমি তোমাকে এত ভালোবাসি, তবুও তুমি অন্য কাউকে কিভাবে করতে দিতে পারো? নেহা জানায় সে গৌতমকে ভালোবাসে এবং তাকেই বিয়ে করতে চায়। কথাটা শুনে কার্তিক শান্তভাবে বলে, ও তোমাকে কিস করেছে, তাই আমি ওকে অনেক মেরেছি। এখন ভাবো, তুমি যদি ওর সাথে আর কখনো কথা বলো, তাহলে আমি ওর সাথে কি করব? ওকে বাঁচাতে চাইলে ওর সাথে কোনো প্রকার কন্ট্রাক্ট রাখবে না। পালানোর কথা তো ভাববেই না। আমি গেটের বাইরে অপেক্ষা করব, আর একটু পর পর তোমায় ডাকবো। তুমি আমার ডাকে সাড়া দেবে, মনে থাকবে তো? নেহাও ভয়ে ভয়ে হ্যাঁ বলে দেয়। সেই রাতটা নেহার কাছে দুঃস্বপ্নের মতো কাটে। সারা রাত কার্তিক গেটের বাইরে ছুরি হাতে বসে থাকে এবং বারবার নেহাকে ডাকে। নেহাও সারা রাত জেগে কার্তিকের ডাকে সাড়া দেয়। এখান থেকেই নেহার জীবন জাহান্নাম হতে শুরু করে। দুদিন পরে নেহার মামা ফেরত আসে, তবে তখনও কার্তিক নিজের জায়গা থেকে এক চুলও সরেনি। নেহার মামা কার্তিককে এভাবে গেটে বসে থাকতে দেখে অবাক হয়। তিনি কি হয়েছে জিজ্ঞাসা করে। মামার কণ্ঠ শুনে নেহাও একটু মনে বল পায়। সে জানালা দিয়ে মামাকে ডাকতে গিয়ে কেঁদে ফেলে। ভাগ্নির এমন অবস্থা দেখে নেহার মামাও টেনশনে পড়ে যায়। সে ঘরের ভেতর ঢুকে আসে। কার্তিক তার পিছু পিছু এসে তার গলা চেপে গলায় ছুরি ধরে বলে, আপনি ছোটবেলা থেকেই আমায় বলেছেন নেহা আমার বউ হবে, আরও এখন গৌতম নামের অন্য কাউকে ভালোবাসে। আপনি ওকে বোঝান, না হলে আমি সব শেষ করে দেব। এটা বলে কার্তিক চলে যায়। নেহা কাঁদতে কাঁদতে মামার কাছে সাহায্য চায়। সে কার্তিকের মতো পাগলের সাথে বিয়ে করতে চায় না। তবে নেহার মামা উল্টে নেহাকে বলে, এভাবে তো কথার খেলাপি করা যায় না মা। আমি তোমার নানিকে কথা দিয়েছিলাম আমি তোমার খেয়াল রাখবো। দেখো, আজ পর্যন্ত রেখেছি। তেমনি আমি কার্তিককেও কথা দিয়েছিলাম, ওকে তোমার সাথেই বিয়ে দেব। আমাকে তো সেই কথাটাও রাখতে হবে। ওর মা ছোটবেলায় মারা যায়, তারপর থেকে ও একদমই একা। ও একবার ছোটবেলায় দোকানে গিয়ে একটা পুতুল কিনে এনেছিল, আর তারপর থেকেই ওই পুতুল নিয়ে এমন ভাবে খেলা করত যেন সেটা একটা মানুষ। আমি কার্তিককে ডাক্তার দেখালে জানতে পারি ও একা থাকার কারণে ডিপ্রেশনের রোগী হয়ে গেছে। তুমি আসার পর ও ধীরে ধীরে সুস্থ হতে শুরু করেছে। এখন তুমি ওকে ছেড়ে দিলে ও বাঁচবে না, আর ও না বাঁচলে আমিও বাঁচব না। তুমি প্লিজ ওকে বিয়ে করে নাও। নেহা তার মামার কথা শুনে বুঝতে পারে সে তাকে হেল্প করবে না, তাই নেহা কাঁদতে কাঁদতে ঘরে গিয়ে নিজের হাত কেটে সুইসাইড করার চেষ্টা করে। তবে সঠিক সময়ে নেহার মামা নেহাকে হসপিটালে নিয়ে যায়, তাই সে সেই যাত্রায় বেঁচে যায়। খবর পেয়ে কার্তিকও হসপিটালে ছুটে আসে। কার্তিক নেহার সাথে দেখা করতে চাইলেই নেহার মামা বারণ করেন, তবে কার্তিক উল্টে তাকে ধমক দিয়ে চুপ করিয়ে দেখা করতে চলে যায়। কার্তিক নেহার বেডের কাছে যেতেই নেহা ভয়ে উঠে বসে। সে ভয়ে গুটিয়ে যায়। নার্স কার্তিককে বাইরে যেতে বললে কার্তিক উল্টে নার্সকেই তাড়িয়ে দেয়। এরপর সে নেহাকে আবার নিজের 5 পৃষ্ঠার ভালোবাসার গল্প বোঝাতে শুরু করে। কিছুক্ষণ পর নার্স ডাক্তারকে ডেকে আনে। ডাক্তার কার্তিককে রুম থেকে বের হতে বললে সে রুমে থাকা ভগবানের ছবিতে ডাক্তারদের দিয়েই নেহার জন্য প্রার্থনা করায়। এসব দেখে ভয়, ঘৃণা, বিরক্তি তিনটাই বাড়তে থাকে। তাই নেহা সুযোগ বুঝে হসপিটাল থেকে পালিয়ে আসে। সে সোজা গৌতমের বাড়ি যায়। তবে সেখানে গিয়ে নেহা জানতে পারে গৌতমের বাবার শরীর অনেক খারাপ হয়ে যাওয়ায় তারা সপরিবারে মুম্বাই চলে গেছে। কথাটা শুনে নেহার রুহ কেঁপে যায়। সে কি করবে বুঝেই উঠতে পারে না। সে যদি এখন ফেরত যায় তাহলে কার্তিক তাকে হয়তো মেরেই ফেলবে। নেহা বারবার গৌতমকে কল করার চেষ্টা করে, তবে গৌতম কল ধরে না। তাই সে পাশে একটা গাছের নিচে বসে কাঁদতে থাকে। কিছুক্ষণ পর নেহাকে খুঁজতে খুঁজতে সেখানে কার্তিকও চলে আসে। সে নেহাকে ধরে বাড়ি নিয়ে আসে। এরপর নেহাকে না ধরে নিজের বাবাকে ধরে মারতে শুরু করে, কারণ সেই নেহাকে বিয়ে করার স্বপ্ন দেখিয়েছিল। নেহা এসব সহ্য করতে না পেরে কার্তিককে বিয়ে করতে রাজি হয়ে যায়।
আর সেই দিনই তাদের বিয়ে হয়ে যায়। এসব বলতে বলতে নেহা প্রেজেন্টে কান্নায় ভেঙে পড়ে। রাত্রে নেহা বাসায় ঢুকতেই কার্তিক তার টি শার্ট খুলে ফেলে। সে এখনই নেহার সাথে ইন্টিমেট হতে চায়। তবে নেহা কার্তিককে ধাক্কা দিয়ে সরিয়ে নিজের গলায় একটা ছুরি ধরে বলে, আমার কাছে আসলে আমি নিজেকেই শেষ করে ফেলবো। কার্তিক সাইকো হলেও সে নেহাকে খুব ভালোবাসে। নেহার এমন আত্মহত্যার কথা শুনে সে ভয় পেয়ে যায় এবং এমন করতে বারণ করে। নেহা কার্তিককে শান্ত হতে দেখে ছুরি ফেলে নিজের রুমে চলে যায়। কিছুক্ষণ পর চেঞ্জ করে সে বাইরে আসে। কার্তিক তখন মদ খাচ্ছিল আর কাঁদছিল। নেহা বিষয়টা পাত্তা দেয় না। সে খাবার নিয়ে বসে টিভি চালায়। কার্তিক নেহার এমন পাত্তা না দেওয়া দেখে বলে, তুমি কি জানো ভালোবাসার মানুষকে না ছোঁয়া কতটা কষ্টের? আমি আজ পর্যন্ত তুমি বাদে আর অন্য কাউকে ভালোবাসিনি। আজ পর্যন্ত এতটা কাঁদিনি। এসব শুনেও নেহার কোনো নড়চড় না দেখে কার্তিক রেগে গ্লাস ভেঙে ফেলে আর বোতল ধরে ঢক ঢক করে মদ খেতে শুরু করে। তবে নেহা একটা টু শব্দও করে না। পরের দিন সকালে রানী কার্তিকের ঘুম ভাঙায়। কার্তিক ঘুম থেকে উঠে নেহাকে খোঁজে। তখন রানী জানায় নেহা সকাল থেকেই বাসায় নেই। কথাটা শুনে কার্তিকের মাথায় বাজ পড়ে। সে তাড়াতাড়ি নেহাকে কল করে, তবে নেহা কল ধরে না। তাই কার্তিক উন্মাদের মতো নেহার স্কুলে তাকে খুঁজতে যায়। তবে সেখানেও সে নেহাকে পায় না। কার্তিক নেহাকে পুরো শহরে খোঁজে, তবে সে কোথাও নেহাকে খুঁজে পায় না। এভাবেই বেশ কিছুদিন চলে যায়। কার্তিক নেহার সাথে করা সব খারাপ ব্যবহার মনে করতে থাকে। সে দিন দিন আরো পাগল হতে শুরু করে। সে সব সময় মদ খেয়ে মাতাল হয়ে থাকতো। একদিন সকালে রানী কাজ করতে আসে। সে বাইরে থেকে নেহার শাড়ি তুলতে কাপড় ঘাড়ের উপর রাখতেই কার্তিকের ট্রমা আবারও ট্রিগার করে। সে রানীকে নেহার কাপড় পরিয়ে রানীর সাথে ইন্টিমেট হয়। তবে রানী ভাবে কার্তিক হয়তো তাকে ভালোবাসে। সে কার্তিককে বলে, আপনি আমায় এত ভালোবাসেন, আগে কেন বলেননি? কার্তিকের হঠাৎ হুঁশ ফিরে আসে। সে রানীকে একটা থাপ্পড় দিয়ে বলে, আমি তোকে কেন ভালোবাসবো? রানীও বুঝতে পারে কার্তিক তাকে নেহা হিসেবে ইউজ করেছে। তাই সেও একটা থাপ্পড় দিয়ে সেখান থেকে চলে আসে। তবে এই কাজের পর কার্তিকের গিল্টি ফিল হতে শুরু করে। সে সব কিছু ভাঙচুর শুরু করে দেয়। ভাঙচুর করতে করতে কার্তিক আলমারিতে তার সেই পুরনো পুতুলটা খুঁজে পায়। সে পুতুলটাকেই নেহা ভাবতে শুরু করে। সে পুতুলটাকে ছুরি মেরে গলায় ফাঁসি দিয়ে ছোটবেলার মতো তার সাথে কথা বলতে শুরু করে। আমরা বুঝতে পারি কার্তিক আবার ছোটবেলার মতো ডিপ্রেশনে চলে গেছে। কার্তিকের পুতুলের সাথে কথা বলার সময় হঠাৎ নেহা বাসায় ফেরত আসে। কার্তিক নেহাকে দেখে তাড়াতাড়ি পুতুলটা নামিয়ে রাখে। এরপর নেহার কাছে গিয়ে গত কয়েকদিন সে কতটা কষ্ট পেয়েছে সেটা বোঝাতে শুরু করে। তবে নেহা এসবে বেশ বিরক্ত ছিল। সে কার্তিককে সাফ জানিয়ে দেয় সে তাকে ভালোবাসে না, সে শুধুই গৌতমকে ভালোবাসে। কথাটা শুনে কার্তিক অনেক রেগে যায় এবং রাগের বশে নেহার মাথায় আঘাত করে মদের দুটো বোতল ভাঙে। এতে নেহার মাথা ফেটে যায় আর সে অজ্ঞান হয়ে যায়। সিন মুভির প্রথম সিনে শিফট হয়। আমরা দেখি কার্তিক নেহাকে অজ্ঞান অবস্থায় ঘরে টেনে নিয়ে যায়। এরপর তার সাথে অমানবিক নির্যাতন শুরু করে। বাইরে থেকে শোনা যায় মার এবং চিৎকারের শব্দ। আশেপাশের মানুষ শব্দ শুনে পুলিশ ডাকে। পুলিশ এসে দরজায় টোকা দিলে বাথরুমে কার্তিকের জ্ঞান ফিরে আসে। সে আশেপাশের অবস্থা দেখে একটু অবাক হয়। কার্তিক ধীর পায়ে উঠে দরজা খোলে। তবে পুলিশ সারা বাড়ির রক্ত খুঁজে পেলেও নেহাকে কোথাও খুঁজে পায় না। তাই তারা কার্তিককে গ্রেফতার করে নেয়। কার্তিক পুলিশ স্টেশনে এসে অনেক মার খায়, তবে একটা টু শব্দও বের করে না। এক মহিলা কনস্টেবল তাকে খেতে দিলে কার্তিক হাবাতের মতো খাওয়া শুরু করে। হঠাৎ এক পুলিশের হাত থেকে নেহার ছবি পড়ে যায়। কার্তিক ভাত ফেলে ছবির কাছে দৌড়ে গিয়ে নেহার ছবি চাটতে থাকে। পুলিশ স্টেশনের সকলে কার্তিকের এমন ব্যবহার দেখে বুঝে যায় সে নর্মাল না। পুলিশ কার্তিকের থেকে ছবিটা নিতে গেলে ছবিটা ভুল করে ছিঁড়ে যায়। কার্তিক রেগে পুলিশ স্টেশনের সকলকে মারে এবং ছবিটা ঠিক করতে বলে। কনস্টেবল ছবিটা টেপ দিয়ে ঠিক করে দেয়। তবে কার্তিক পুলিশদের তাড়িয়ে স্টেশন থেকে পালায় না, উল্টে সেখানে বসেই নেহার ছবি দেখতে থাকে। কিছুক্ষণ পর সেখানে লেডি অফিসার আসলে
তার গায়েও হাত তুলে কার্তিক। রাগে সকলে মিলে কার্তিককে ধরে অনেক মারে। এরপর সেই লেডি অফিসার কার্তিক সম্পর্কে সব তথ্য বের করে। কার্তিককে কোর্টে তোলা হয়। সব প্রমাণ অনুযায়ী কার্তিকের 3 বছরের জেল হয়। তবে তার মানসিক অবস্থার জন্য তাকে হসপিটালে পাঠানো হয়। সিন কয়েক বছর পর শিফট হয়। এখন কার্তিক হাঁটা চলাও করতে পারে না। হসপিটালে কার্তিকের সাথে দেখা করতে আসে সেই লেডি কনস্টেবল। সে জানায় নেহা এখনো বেঁচে আছে। আর এই লেডি কনস্টেবল ছিল গৌতমের কলেজ ফ্রেন্ড। আসলে সেদিন স্কুলে গৌতমের সাথে নেহার দেখা হয়েছিল। গৌতম নিজের বাবার অপারেশনের পর এলাকায় ফেরত এসে জানতে পারে নেহার বিয়ে হয়ে গেছে। তাই সে কখনোই নেহার সংসারের থার্ড পারসন হতে আসেনি। তবে গৌতম একবার নেহার মুখ থেকে শুনতে চাচ্ছিল সে ভালো আছে। তাই সে তার বান্ধবীকে নিয়ে নেহার সাথে দেখা করতে আসে। সেখানে নেহার মুখ থেকে সে সব শুনে অবাক হয়ে যায়। তারাই এসব প্ল্যান করে। তারা ইচ্ছে করেই নেহাকে কার্তিকের থেকে দূরে রাখে, কারণ তারা জানতো কার্তিক কতটা পাগল। নেহা তার থেকে দূরে থাকলে সে অবশ্যই পাগলামি শুরু করবে। তাদের প্ল্যান কাজও করে। নেহা ফেরত আসলে কার্তিক পাগলের মতো শুরু করে। সে নেহাকে আঘাত করে। কার্তিক বেশি মদ খাওয়ায় অজ্ঞান হয়ে যায়। এই সুযোগে নেহাকে সরিয়ে আনা হয়। আর এরপরের সব ঘটনা তো কার্তিকের জানা। তবে কার্তিক জেলে থাকাকালীনই নেহা জজের সাথে দেখা করে। সে জজকে সব খুলে বললে জর্জ কার্তিকের কনসার্ন বাদেই নেহাদের ডিভোর্স অ্যাকসেপ্ট করে। এখন নেহা অনেক ভালো আছে। এখন তার এবং গৌতমের একটা সুন্দর সুখের সংসার আছে। তবে মুভির শেষে আমরা কার্তিককে দেখি। সে এখনো সেই পুতুল নিয়েই পাগলামি করছে। অর্থাৎ সে এখনো সুস্থ হয়নি। সে হয়তো ভবিষ্যতেও নেহার জীবন নরক করবে। আর এই সাসপেন্স রেখেই এই মুভি এখানেই শেষ হয়। মুভিটা কেমন লাগলো কমেন্টে জানান। ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। এরকম গল্প আরো দেখতে হলে চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করুন। ফিরে আসবো অন্য কোনো মুভির গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত মিস রিক্যাপের সাথেই থাকুন।